দর্শক, সিএসআর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। ঘরে বসে বাংলা নববর্ষ উদযাপনের আহ্বান প্রধানমন্ত্রীর। স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ সম্মানের ব্যবস্থা, শ্রমজীবীদের নগদ সহায়তার ঘোষণা। দেশে করোনায় আরও 5 জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ আক্রান্ত 182। রাজধানীতে লকডাউন বাড়ি ঘিরে উৎসুক জনতার ভিড়। বৈশ্বিক মহামারীতে প্রবাসে 2 শতাধিক বাংলাদেশের প্রাণহানি, চীনে বিদেশ ফেরতদের মাধ্যমে ফের প্রকোপ বাড়ার শঙ্কা। দর্শক, আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক। আজকেও যথারীতি করোনা নিয়ে আমরা কথা বলবো। আজকে বিশেষত করোনার কারণে অর্থনীতিতে যে প্রভাব পড়েছে, যে সংকট তৈরি হয়েছে, তা নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব। এই নিয়ে কথা বলতে 2 জন সম্মানিত অতিথি যোগ দিয়েছেন আমাদের সাথে। তারা সরাসরি তাদের বাসা থেকে যুক্ত হচ্ছেন। আছেন ডক্টর নাজনীন আহমেদ, তিনি সিনিয়র রিসার্চ ফেলো BIDS, এবং আছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, তিনি গবেষণা পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে আজকে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী নতুন বাংলা বছর উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সে নিয়ে একটা প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, সেটি দেখে নিতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, 1427 বাংলা নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর এই ভাষণ। শুভ নববর্ষ। বর্তমান বাস্তবতায় দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কোনো গণজমায়েত না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার সবাইকে অনুরোধ করব, কাঁচা আম, জাম, পেয়ারা, তরমুজ সহ নানা মৌসুমি ফল সংগ্রহ করে পরিবারের সবাইকে নিয়ে বাড়িতে বসেই নববর্ষের আনন্দ উপভোগ করুন। করোনার বিরুদ্ধে যারা সামনে থেকে সেবা দিয়ে যাচ্ছেন, তাদের জন্য সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাস প্রতিরোধে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনী ও বিজিবি সদস্য এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীর জন্য বিমার ব্যবস্থা করা হচ্ছে। দায়িত্ব পালনকালে যদি কেউ আক্রান্ত হন, তাহলে পদমর্যাদা অনুযায়ী প্রত্যেকের জন্য থাকছে 5 থেকে 10 লাখ টাকার স্বাস্থ্য বিমা, এবং মৃত্যুর ক্ষেত্রে এর পরিমাণ 5 গুণ বৃদ্ধি পাবে। স্বাস্থ্য বিমা ও জীবন বিমা বাবদ বরাদ্দ রাখা হয়েছে 750 কোটি টাকা। অর্থনীতির সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় প্রায় 96,000 কোটি টাকার প্রণোদনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী সরকারের নেয়া স্বল্প ও দীর্ঘমেয়াদী 4টি কার্যক্রম তুলে ধরেন। করোনা ভাইরাসের কারণে অর্থনীতির উপর সম্ভাব্য বিরূপ প্রভাব উত্তরণে আমরা 4টি মূল কার্যক্রম নির্ধারণ করেছি, যা অবিলম্বে অর্থাৎ চলতি অর্থ বছরের অবশিষ্ট 3 মাসে, স্বল্প মেয়াদে আগামী অর্থ বছরে এবং মধ্য মেয়াদে পরবর্তী 3 অর্থ বছরে এই 3 পর্যায়ে বাস্তবায়ন করা হবে। সহায়তার আওতা থেকে বাদ যাননি স্বল্প আয়ের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। দিনমজুর, রিক্সা বা ভ্যান চালক, মোটর শ্রমিক, নির্মাণ শ্রমিক, পত্রিকার হকার, হোটেল শ্রমিক সহ অন্যান্য পেশার মানুষ যারা দীর্ঘ ছুটি বা আংশিক লকডাউনের ফলে কাজ হারিয়েছেন, তাদের নামের তালিকা ব্যাংক হিসাব সহ দ্রুত তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকা প্রণয়ন সম্পন্ন হলে এককালীন নগদ অর্থ সরাসরি তাদের ব্যাংক হিসাবে পাঠানো হবে। এখানে 760 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ভাষণে প্রধানমন্ত্রী গুজবে কান না দিয়ে মনোবল শক্ত রাখারও আহ্বান জানান। আমাদের সকলকে সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। সরকার সব সময় আপনাদের পাশে আছে। জুনায়েদ খান। ঠান্ডা বা গরম কিছু খেলে দাঁতে যে শিরশিরে অনুভূতি হয়, সেটাই দাঁতের সেন্সিটিভিটি। দ্রুত সমাধান না করলে এটি আরও গুরুতর হতে পারে। ডেন্টিস্টরা সেন্সোডাইন ব্যবহারের পরামর্শ দেন, কারণ সেন্সোডাইন দাঁতের শিরশিরে অনুভূতি থেকে আরাম দেয়। দর্শক, আপনারা চ্যানেল 24-এ মুক্তবাক দেখছেন। আমরা একে একে আমাদের অতিথিদের কাছে যাব আলোচনার জন্য। শুরুতেই আমরা ডক্টর নাজনীন আহমেদের কাছে যেতে চাই। এমন নতুন বছর আমার মনে হয় না আমাদের মধ্যে কেউ দেখেছে। একেবারে সব কিছু বন্ধ, হালকা খাতার অনুষ্ঠান পর্যন্ত হচ্ছে না। সব মিলিয়ে প্রত্যেক পর্যায়ে বিভিন্ন স্তরে যাদের উপার্জন, সকলেই আসলে এখানে প্রভাবিত হচ্ছেন, সংকটে পড়ছেন। সরকার বেশ কিছু উদ্যোগের কথা বলছে, কতদূর কার্যকর হচ্ছে সেগুলো? দেখুন, সরকার যে উদ্যোগের গুলো কথা বলছে সেক্ষেত্রে কার্যকর যে একেবারে হচ্ছে না তা না। আমি প্রথমত বলতে চাই যে সরকার তার সামর্থ্যের মধ্যে চেষ্টা করছে, কিন্তু সেইটার ক্ষেত্রে যেটা কোঅর্ডিনেশন, সমন্বয়টা দরকার, সেইখানে একটা আমরা লক্ষ্য করছি যে যতখানি
ত্রাণ যাচ্ছে সেটার বিতরণের ক্ষেত্রে সমস্যা লক্ষ্য করছি। আবার দেখা যাচ্ছে যে প্রণোদনা প্যাকেজগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু কাজে লাগবে এই মুহূর্তে না, অনেক ক্ষেত্রে যেটা ওয়ার্কিং ক্যাপিটাল। এখন ওয়ার্কিং ক্যাপিটাল একজন নিবে তখনই যখন সে জানবে যে তার পণ্যটা উৎপাদন করার পরে সে বিক্রি করতে পারবে। এখন বিক্রয়ের চ্যানেল যদি না হয়, যদি এই সংকট দীর্ঘায়িত হয়, তাহলে কিন্তু শুধু ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে কিন্তু আমরা সমস্যার সমাধান করতে পারবো না। এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে যে আমরা যেন এই প্রণোদনার যে যতটুকু চেষ্টা করা হচ্ছে সেটা যেন দুর্নীতি না করে এবং সমন্বয়ের মাধ্যমে বিতরণ করা যায়। এছাড়াও এই যে নিম্ন আয়ের মানুষের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই, উনি একটা প্যাকেজ দিয়েছেন, কিন্তু আমাদের আরো ভাবতে হবে নিম্ন মধ্যবিত্ত এমন অনেকে আছেন ছোট একটা দোকান চালাতেন কিংবা একটা ইলেকট্রিশিয়ান, এই ধরনের ব্যক্তি, তারা কিন্তু এই মুহূর্তে কাজ করতে পারছেন না এবং তাদের যে অবস্থাটা, তারা অনেকের কাছে হাত পাততে পারবেন না। অনেক কারুশিল্পী আছে, এই যে পয়লা বৈশাখের অনুষ্ঠান হলো না, অনেক ছোট উদ্যোক্তারা পথে বসার উপক্রম হয়েছে, তারা কার কাছে যাবে? এবং তারা কিন্তু অনেকেই আছে অনানুষ্ঠানিক খাতে, ওনারা কিন্তু লোনের জন্য আবেদন করতে পারবেন না। তো এই অবস্থায় আমি মনে করি যে নিম্ন মধ্যবিত্ত যারা সংকটে পড়েছে তাদেরকে কি করে আমরা এই মুহূর্তে বাঁচিয়ে রাখতে পারবো বা তাদের সংকটে খাদ্য নিরাপত্তা দিতে পারবো, সেটাও কিন্তু ভাবতে হবে। সেখানে আপনার কোনো প্রস্তাবনা আছে যে কি করতে পারে সরকার সেক্ষেত্রে? একটি হচ্ছে আমি মনে করি কৃষির ক্ষেত্রে, যেটা কৃষির যতই প্রণোদনা আমরা দেই, পরিবহন ব্যবস্থায় খুব স্বাস্থ্যসম্মত কৃষি পণ্যের পরিবহন ব্যবস্থা করতে হবে। সামনে বোরো ধান উঠছে, সেই ধান ওঠার পরে মিল পর্যন্ত যাওয়া এবং ক্ষুদ্র কৃষক যাতে, যেহেতু হাটে যে বিক্রি করতে পারবে না, ক্ষুদ্র কৃষক যাতে তার ফসলের দাম পায়, সেই কৃষকের কাছ থেকে কি করে কেনা যায় অথবা কৃষককে মিলারের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া যায় পরিবহন ব্যবস্থার মাধ্যমে, সেই পরিকল্পনা নিতে হবে। তাছাড়া ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যের বিক্রি, সেটা হয়তো আমরা এখন প্ল্যান করলে আগামী 1 মাসের মধ্যে হয়তো শুরু করা যাবে। এই মুহূর্তে যেহেতু একেবারে কঠিনভাবে আমাদের থাকতে হবে, সেটা হচ্ছে অনলাইনে কেনাকাটার যে ব্যবস্থাটা, এবং অনেকে প্রি অর্ডার করতে পারে। বাইরে এটা হচ্ছে সমর্থ মানুষরা যদি প্রি অর্ডার করেন, অনলাইনে যদি স্বাস্থ্যসম্মতভাবে পরিবহনের ব্যবস্থাটা তাকে তাহলে কিন্তু কিছু উদ্যোক্তা তাদের যে পণ্য সেটা বিক্রি করতে পারবেন। এর পাশাপাশি খাদ্য উপাদান যেগুলো বিভিন্নভাবে দেয়া হচ্ছে, একদিকে সেটা বিক্রি করা হচ্ছে, আরেকদিকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলা হচ্ছে, এখানে আরো কিভাবে দক্ষতা বাড়ানো যায়? দেখুন, এখানে খুব জরুরি জানার দরকার হচ্ছে যে আমরা আসলে একত্রে ভিড় করে তাদেরকে দেয়াটা, এই যে ওএমএস এর চাল বিতরণটা বন্ধ করা হলো কিন্তু এই জন্য, কারণ এটা স্বাস্থ্য ঝুঁকি বাড়াবে। সেক্ষেত্রে আমরা পৌঁছে দিতে পারলে ভালো হয়। এবং সরকারের হাতে কিন্তু কিছু তথ্য আছে, যেমন 2014 সনের একটা বস্তিবাসীদের শুমারি করেছিল পরিসংখ্যান ব্যুরো, ওখানে বিস্তারিতভাবে বলা আছে দেশের বিভিন্ন সিটিতে কোন কোন জায়গায় বস্তি এবং সেই বস্তিগুলোতে কতজন থাকেন। হতে পারে এটা 2014 সনের একটু পুরনো ডেটা, তারপরও বস্তিগুলো এলাকা আইডেন্টিফাই করতে এটা হেল্প করবে। একইভাবে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে যেমন সাধারণ মানুষের তালিকা আছে, তেমনি পিকেএসএফ এর যারা কর্মসূচির আওতাভুক্ত আছেন, আমার বাড়ি আমার খামার প্রকল্পে যারা আছেন, এরকম বিভিন্ন বড় বড় এনজিওরা যারা কাজ করছেন, আমি মনে করি একটা সমন্বয় দরকার। মানুষ কোথায় দরিদ্র আছে সেই তালিকাটা যথাসম্ভব সঠিক দরকার। এখন পুরো তালিকা করতে করতে তো মানুষকে বাঁচিয়ে রাখতে হবে। সো আমার হাতে যা আছে, যেই এলাকাগুলো বা যেগুলোর তথ্য আছে সরকারের কাছে, সেইটা দিয়ে শুরু করতে হবে। এবং পাশাপাশি এই সময়ের ভিতরে স্থানীয় প্রশাসন এবং স্থানীয় সরকারকে কাজে লাগিয়ে আমার একটা লোকজনের তালিকা লাগবে কোথায় দরিদ্র মানুষ কত আছে। জি, ডক্টর মোয়াজ্জেম, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই। এই যে পরিস্থিতি আমরা এখন দেখছি, এখন পর্যন্ত বলা হচ্ছে যে যতজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে তার চেয়ে বেশি চাল চুরিতে আক্রান্ত মানুষকে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। এই যে আমাদের পুরনো সমস্যা দুর্নীতি এবং এই ধরনের একটি সংকটের মধ্যেও যার থেকে আসলে মুক্তি মিলছে না, তখন এই দুর্নীতি শুদ্ধ একটা ব্যবস্থার মধ্য দিয়ে আসলে যারা প্রকৃত যার প্রয়োজন তার কাছে আসলে এই ত্রাণ বলুন বা সাহায্য বলুন, প্রণোদনা বলুন, সেগুলো কিভাবে পৌঁছানো? সরকারের নিজস্ব কিছু কার্যক্রম আছে এগুলো পরিচালনার জন্য। সরকার শুরুতে সেভাবেই চেষ্টা করেছেন ওএমএস এর মাধ্যমে, ভিজিডি ভিজিএফ এর মাধ্যমে। আজকে যেটা জানা গেল যে ওএমএফ স্থগিত করা হয়েছে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে। দেখুন, আমাদের জন্য এই করোনা পরিস্থিতি একেবারে একটা নতুন অভিজ্ঞতা। সুতরাং হঠাৎ করে তাড়াতাড়ি করে আমরা যে নতুন আর একটা
উপযুক্ত বা এফিশিয়েন্ট একটা সিস্টেমে উত্তরণ করতে পারবো, এটা খুব সহজ বিষয় না। তো তারপরেও যেটা হতে পারে, যেটা সকল পর্যায়ে আলোচনা হচ্ছে, সেটা হলো যে প্রধানমন্ত্রী বেশ আগে থেকে বলেছিলেন যে সকল পর্যায়ে যারা নিডি মানুষ, যাদের চাহিদা রয়েছে, তাদের একটি লিস্ট করা জেলা পর্যায়ে থেকে বলা হয়েছে। সরকারের নিজস্ব কিছু তালিকা রয়েছে। আমরা জানি যে বিভিন্ন পর্যায়ে এনজিও গুলো এই ধরনের জনগণকে নিয়ে কাজ করে, তাদের কাছেও তালিকা রয়েছে। এই তালিকাগুলো যদি সমন্বয় করা হয়, এবং একটু আগে ডক্টর নাজনীনও বললেন যে এর আগে যে বিভিন্ন জরিপ হয়েছে, খানা জরিপ রয়েছে, ক্লাস্টার ভিত্তিক যে জরিপ বা বস্তিবাসীদের জন্য যে জরিপ হচ্ছে, সেই সমস্ত তথ্য উপাত্তগুলো কিন্তু রয়েছে। সেগুলো সমন্বয়ের মাধ্যমেও হয়তো একটা উপযুক্ত লিস্ট তৈরি করে ক্যাশ ট্রান্সফার এক্ষেত্রে হতে পারে। তবে একই সাথে এটাও ঠিক যে সেক্ষেত্রেও যে একেবারে ত্রুটিমুক্ত ভাবে সকলের কাছে মোবাইল বেজ এক ধরনের ট্রান্সফার করা যাবে, সেটাও হয়তো একটা সমস্যা রয়েছে। কিন্তু তারপরেও হয়তো একটা বিকল্প ওটা হতে পারে, যেটা সিপিডি থেকে আজকে আমরা বলেছি। পাশাপাশি আবার এটাও এটা কিভাবে কার্যকর হবে একটু ভেঙে বলবেন যে আপনাদের প্রস্তাবনাটা কি? এই যে মোবাইল ব্যাংকিং কে ভিত্তি করে যেভাবে ট্রান্সফার হবে, তার প্রক্রিয়াটা কি হবে? আপনাদের পরিকল্পনা বা প্রস্তাবনা কি সে ব্যাপারে? আমরা যেটা করেছি যে আজকে 10,000 টাকা বা 11,000 টাকা মাসিক আয়ের যে জনগোষ্ঠী, সেই তথ্য উপাত্তগুলো আমরা সরকারের যে লেবার ফোর্স সার্ভে রয়েছে সেখান থেকে আমরা বের করে আমরা নিয়ে এসেছি যে প্রায় বাংলাদেশে প্রায় 1,70,00,000 পরিবার রয়েছে যাদের মানে মাসিক আয় 10,000 টাকার কম, এবং 1,90,00,000 পরিবার আছে যাদের মাসিক আয় সামগ্রিকভাবে 11,000 টাকার কম। এই পরিবারগুলোকে চিহ্নিত করা যেতে পারে, যেহেতু এদের মোবাইল নম্বরগুলো মোবাইল বেস যে সমস্ত কোম্পানি রয়েছে তাদের কাছে আছে, এবং সে সমস্ত তথ্যপত্রগুলো নিয়ে তাদের মাসিক যে ট্রানজাকশন সেগুলো থেকেও সরকার অনুমান করতে পারেন, এবং সরকারের যে অন্যান্য পর্যায়ে যে তথ্যপত্রগুলো রয়েছে এই ধরনের জনগোষ্ঠীর, সেগুলোর সাথে সমন্বয় করতে পারেন। এবং আমি যেটা বললাম যে এনজিও গুলো এখানে তথ্য রেখে থাকেন, জেলা পর্যায়েও তথ্য রয়েছে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচির। এই সমন্বয়গুলোর মাধ্যমে প্রাথমিক একটি কাঠামো তৈরি করে একটি র্যাপিড অ্যাকশন প্রোগ্রাম চালু করা, যেটির ভিতরে সরকারের প্রশাসনের লোকজন থাকবেন এবং একই সাথে এনজিওর লোকজন থাকবেন, যারা কিনা স্থানীয় পর্যায়ে এদেরকে আইডেন্টিফাই করে দেবেন, এবং তার ভিত্তিতে জরুরি ভিত্তিতে এদের কাছে ক্যাশ ট্রান্সফার করা যেতে পারে। সিপিডি থেকে আমরা 8,000 টাকা মাসিক হিসেবে 2 মাসের জন্য একটি প্রোগ্রামের কথা বলেছি, 16,000 টাকার। আমরা আজকে জানতে পারলাম যে প্রধানমন্ত্রী তার একটা অংশ হয়তো 760 কোটি টাকা শ্রমিক কর্মচারীদের ভিতরে বিতরণের জন্য চিন্তা করছেন এককালীন অনুদান হিসেবে। সেটা হয়তো এই পরিকল্পনার অংশ হতে পারে। কিন্তু ওই তথ্য উপাত্তগুলোর ভিত্তিতে 1 টাকা একবারে না দিয়ে সাপ্তাহিক ভিত্তিতে 2,000 টাকা হিসেবে যদি দেওয়া হয়, তাহলে তার ভিত্তিতেও মনিটর করা যেতে পারে যে এই লিস্টটি নিখুঁত রয়েছে কিনা, বা এর ভিতরে যারা যোগ্য না তারা ঢুকেছে কিনা, অথবা যারা যোগ্য তারা বাইরে রয়ে গিয়েছে কিনা, এবং এভাবে পৌনঃপুনিকভাবে এই লিস্টটির উত্তরণ করে তার ভিত্তিতে এই বিতরণটি করা। পাশাপাশি আমরা এটাও মনে করি যে সরকারের যে বিতরণ কর্মসূচিগুলো রয়েছে সেটাও যদি সীমিত হারে কর্মসূচিগুলো পরিচালনার আমাদের কাছে মনে হয় যে প্রয়োজন হবে, কেননা পুরোটা হয়তো ক্যাশ সকলের কাছে পৌঁছানোর ক্ষেত্রে নাও যেতে পারে। সুতরাং দুটোকে যদি পাশাপাশি একটা মিক্সড অ্যাপ্রোচ নিয়ে যদি আগানো যায়, তাহলে দ্রুততর সময়ে হয়তো সকল জনগণের কাছে ন্যূনতম একটি পরিমাণের খাদ্য সহায়তা অথবা অর্থ সহায়তা পৌঁছে দেওয়া যাবে। কিন্তু আমাদের খাতে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে, আপনি যেগুলোর কথা বলছিলেন, এবং তথ্য প্রযুক্তিগতভাবে আমরা যে জায়গায় এসেছি, সেখানে এই ধরনের একটি স্কিম কার্যকর করতে কেমন সময় লাগতে পারে, সে ব্যাপারে কি কোনো ধারণা দেওয়া যায়? আমরা যতদূর জানি যে মোবাইল ফিনান্সিয়াল যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে, যার মাধ্যমে আমাদের দেশে জনগণ ট্রানজাকশন করে থাকেন, এবং মোবাইল কোম্পানিগুলো যারা এই ধরনের ফোন নম্বরগুলো যাদের অধীনে রয়েছে, তাদের সঙ্গে যদি দেশীয় প্রকৌশলীরা মিলে কাজ করেন এবং যে সমস্ত তথ্যপত্রগুলো রয়েছে, বিশেষ করে সরকারের যে সমন্বয়ের ভূমিকা পালন করে A2I প্রোগ্রাম, তারা যদি এর সঙ্গে নিয়োজিত হন, যৌথভাবে একটি উদ্যোগ নেন, তাহলে আমাদের ধারণা যে খুব বেশি সময় লাগার কথা না। এখান থেকে সীমিত সময়ের ভিতরে এরকম একটি লিস্ট তৈরি করা যেতে পারে। অবশ্যই এই লিস্টটি
প্রথমবারে হয়তো একেবারে ত্রুটি মুক্ত হবে না, কিন্তু প্রারম্ভিক শুরু করবার উদ্যোগ হিসেবে সেটি করা যাবে এবং প্রথম সপ্তাহের হয়তো উদ্যোগটি দেওয়া যাবে। এভাবে দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে গিয়ে হয়তো মোটামুটি একটি গ্রহণযোগ্য লিস্টে পৌঁছানো সম্ভব হবে। জি, একটা বিরতির সময় হয়ে গেছে, আপনাদের কাছে আবারও ফিরে আসছি। দর্শক সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন সিএসআর এর মুক্তবাক। আমরা করোনা পরিস্থিতিতে অর্থনীতির ওপর প্রভাব নিয়ে কথা বলছিলাম। এ পর্যায়ে আরও একটি প্রতিবেদন দেখব, এটি ত্রাণ বিতরণকে কেন্দ্র করে যেসব ঘটনা ঘটছে সেটিকে নিয়ে। পেটের দায়ে ত্রাণ ছিনিয়ে নেয়ার এই দৃশ্য জামালপুরের। রোববারের এই ঘটনায় 13 জনের নামে মামলা করেন কাউন্সিলর জামাল পাশা। এরই মধ্যে গ্রেপ্তারও হয়েছেন কয়েকজন। তবে ত্রাণের জন্য এমন হাহাকার থেমে নেই। সময়ের সাথে অভাবী মানুষের লাইনও দীর্ঘ হচ্ছে প্রতিদিন। জামালপুর পৌর এলাকার রশিদপুর ও যশোর শহরে ত্রাণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন কর্মহীন ও হতদরিদ্র মানুষ। আমরা একটা সাল বিতরণও পাইনি। মেম্বার চেয়ারম্যান ওগর কাছে যাইতেছে, অগরি জাত গোষ্ঠী নাই নাতি নগরী পাইতেছে। এরকম অত্যাচার করে জিনিস আনে, তাদের এলাকা তাদের মা বোন তাদের সবকিছুই দেয়, এরকম ভাবে অত্যাচার করে তারাই খাইতেছে। চেয়ারম্যানেরা সম্পূর্ণ ভক্তগণ করে খাইতেছে। চেয়ারম্যানে নিয়ে গাড়ি বুঝাই করে নিয়ে আসছে প্রাণ গরিবের যাওয়ার জন্য, সেই চেয়ারম্যানের নম্বর এরা বিক্রি করে খাইছে। ত্রাণের জন্য রাস্তায় নেমেছেন বরিশালের কর্মহীন হয়ে পড়া মানুষ। আমি আজকে গাড়ি চালাইতে পারি না 1 মাস 4 দিন। আমার 6 জন ফ্যামিলিতে সদস্য, এখন আমরা তো না খাইয়ে মরণের পালা। সারা দেশব্যাপী লকডাউন করে দিয়েছে, আমরা খাইতে পারি না, চলতে পারি না, আমাদের একটু খোঁজ খবর নেয় নাই। খুলনা এলাকায় কোনো চেয়ারম্যান মেম্বার কোনো ত্রাণ দেয় না, কারণ আমরা ঘরে ঘরে বই বাচ্চাদের নিয়ে কি না খাইয়ে মারা যাবো। এই হাহাকারের মাঝেও থেমে নেই লোভাতুর মানুষের হানা। দিনাজপুরের বিরামপুর, মানিকগঞ্জের সিঙ্গাইর, খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সরকারি সহায়তার চালসহ আটক করা হয়েছে কয়েকজনকে। নড়াইলে 10 টাকা কেজি দরের চাল কারচুপির দায়ে শাহবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানকে 2 মাসের জেল ও 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এদিকে ত্রাণ নিয়ে কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন র্যাবের বিদায়ী ডিজি ও নবনিযুক্ত পুলিশ প্রধান বেনজির আহমেদ। রিলিফ নিয়ে কাউকে আমরা কোনো ধরনের নয় ছয় করতে দেব না, এবং এই ধরনের কোনো তথ্য থাকলে আমাদেরকে সঙ্গে সঙ্গে জানাবেন, তাকে আমরা তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। বাংলালিংকের বন্ধ সিম চালু করলে 49 টাকায় 5 জিবি নেওয়া যাবে যতবার খুশি। ডায়াল *121*200#। ঘরে বসে টিভি, মুভি, টেলিফিল্ম, নিউজ সহ আরো অনেক বেশি নিজের হাতের মুঠোয় পেতে আজই ডাউনলোড করুন টফি, টিভির চেয়েও বেশি। দর্শক, আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক। আমরা ডক্টর নাজনীন আহমেদের কাছে ফিরে যাব। আমরা এখন পর্যন্ত অর্থনীতিতে যে ধরনের নানা ধরনের সমস্যা সমাধানের ব্যাপারে কথা শুনছি, তার মধ্যে টাকা ছাপিয়ে মোকাবেলা করার মতো একটা কথা বলা হচ্ছে। এর পাশাপাশি প্রণোদনার যেসব কথা বলা হচ্ছে তার অধিকাংশ ঋণ আকারে দেওয়ার কথা বলা হচ্ছে। তো এর আগে আমরা অর্থনীতির অবস্থা নিয়ে বিস্তর কথা বলেছি, সেখানে ব্যাংকিং ব্যবস্থার উপর চাপ, ঋণ নিয়ে যেসব সমস্যা সেগুলো নিয়ে প্রচুর কথা হয়েছে। এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে যেসব পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেগুলো আসলে সামগ্রিকভাবে অর্থনীতিতে কি প্রভাব ফেলবে? দেখুন, একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে এই মুহূর্তের যে ক্রাইসিসটা, এটা কতদিন চলবে এই ব্যাপারে আমরা অনিশ্চিত। এটা যদি জানা যেত তাহলে কিন্তু পরিকল্পনাটা সেইভাবে নেওয়া যেত। কাজেই এই অনিশ্চিতকে সামনে রেখেই কিন্তু সব পরিকল্পনাগুলো নিতে হচ্ছে। এবং সেক্ষেত্রে আপনি রাইটলি বলেছেন যে অনেক কিছু প্রণোদনের ঋণ আকারে, এবং সেগুলোর অনেক ক্ষেত্রে যুক্তিসঙ্গত কারণও আছে। কারণ আপনি রপ্তানি খাত কিংবা অনেক খাতেই আপনি যে টাকাটা জাস্ট ক্যাশ আকারে দেওয়ার কোনো যুক্তি নাই, এবং এত বেশি টাকা সেটা দেওয়াও সম্ভব না। তবে সরকার যে সাধারণ মানুষের জন্য যে প্রণোদনাটি, যেটা এই যে ক্যাশ ট্রান্সফারের কথা বলা হচ্ছে 760 কোটি টাকার, এটাকে বরং আরো বাড়িয়ে সেইখানে নগদ টাকা দেওয়ার কথা চিন্তা করতে হবে। এবং সেক্ষেত্রে আপনি রাইটলি বলেছেন, এই মুহূর্তে যেহেতু আমাদের মন্দা ভাব আছে অর্থনীতিতে, সেক্ষেত্রে প্রয়োজনে টাকা ছাপানো যেতে পারে। নর্মালি টাকা ছাপানোর ক্ষেত্রে বড় একটা আশঙ্কা থাকে যে সেখানে মূল্যস্ফীতি হবে, কিন্তু এই মুহূর্তে আমাদের চাহিদার সংকট আছে, আমরা কেউ কেনাকাটা করছি না।
কাজে এই সময় যদি টাকা ছাপানো হয় তাহলে সেটা মূল্যস্ফীতিতে প্রভাব রাখার সম্ভাবনা কম, বরং যে অবস্থায় আমরা যাচ্ছি তাতে কিন্তু ডিফ্লেশন যেটাকে আমরা বলি সেরকম সমস্যাও হতে পারে। আর যে কোনো অবস্থায় আমরা সাধারণত বাজেটের ভারসাম্য 5% রাখার চেষ্টা করি, কিন্তু এটা এই সংকটে 10-এর উপরে হলেও আসলে খুব যে সমস্যা হবে তা না। কাজেই এখন মানুষকে বাঁচিয়ে রাখার জন্য যে প্রণোদনাগুলো তার কিছুটা মূলধনী প্রণোদনা হতে হবে, কারণ মনে ওই সাহস যদি থাকে তাহলে অনেক ক্ষেত্রে তারা তাদের শ্রমিকের খরচটা বা বেতনটা তারা নিজেরাই চালিয়ে নেবে। কিন্তু যদি এবং যেমন হাঁস মুরগি বা এসব খামারিদের যে ঋণটা এই মুহূর্তেই দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু যে পরে ওইটা ব্যাংকগুলা রিফাইন্যান্স করে নিবে, এটাতে কিন্তু উপকার হবে যে যারা ক্ষুদ্র খামারি আছেন এই মুহূর্তে সংকটে পড়েছেন তাদের, যেমন যারা দুধ বিক্রি করেন, গরু পালন করেন, তাদের অনেকে কিন্তু গরুগুলোকে খাওয়াতে হচ্ছে, দুধগুলো যারা দুধ বিক্রি করতে পারছে। এই অবস্থায় এই যে খামারিদেরকে সাপোর্ট দেয়া, এই ক্ষেত্রে প্রণোদনার এই জরুরি ভিত্তিতে দেওয়াটা ঠিক আছে এবং সবাইকে আসলে এটা মানে ইয়ে করলে এটা ঋণ ছাড়া দেওয়াটা এই এন্টারপ্রাইজের ক্ষেত্রে সেটা ঠিক হবে না। কিন্তু মানুষকে সাহায্যের জন্য যাদের খাদ্যের অভাব আছে তারা যেন সরকারের কাছ থেকে সহযোগিতা পান, তারা যেন শুধু ব্যাংক হিসাব না, যে যাদের অবস্থাটা খারাপ তারা স্থানীয় প্রশাসনকে জানিয়ে যাতে সহযোগিতা পেতে পারেন সেই চ্যানেলটাও তৈরি করতে হবে। একটা এন্টারপ্রাইজের জন্য আপনি আসলে লোন ছাড়া অন্য উপায়ে প্রণোদনা দেওয়ার সমস্যা থাকে, তার সহযোগিতাটা আলাদাভাবে আসতে হবে। এর পাশাপাশি স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, যারা এক্ষেত্রে মধ্যবিত্ত হয়তো মাসে ভালোই চলে যেত, তাদের মোটামুটি এক ধরনের উপার্জন ছিল, কিন্তু এই মুহূর্তে একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে, তাদের সেই ধরনের সঞ্চয় হয়তো নেই। তাদের ব্যাপারে আসলে সরকারের কতদূর কি করার আছে? এটাই বারবার বলছিলাম যে এখানে আমাদের শুধু 3 কোটি দরিদ্র লোকের কথা চিন্তা করলে হবে না, আমাদের যে মধ্যবিত্ত সহ দেশের যে 50% জনগোষ্ঠী আসলে কিন্তু সমস্যায়, এটা তাদের কিন্তু অতটা সেভিংস থাকে না। এবং আপনি দেখেন, আমরা যদি আমাদের সম্পদের হিসাব দেখি তাহলে দেখব যে দেশের অর্ধেক জনগণ 8 কোটি মানুষের হাতে আছে জাতীয় আয়ের 20 ভাগের মতো, আর টপ 5% যারা তাদের হাতে আছে 28 ভাগ সম্পদ। তাহলে এখানে যে এই বিপুল আয় বৈষম্য থেকে আমরা বুঝি যে একটা বড় সংখ্যক মানুষ কিন্তু আসলে সমস্যায় পড়েছে। এবং আপনি দেখেন অনেক এনজিও কর্মী যারা এখন তাদের যে গ্রহীতা, তাদের এত খারাপ অবস্থা যে ঋণটা কিন্তু তারা আদায়, যে ঋণের সুদ বা কিস্তি এটা আদায় করতে পারছেন না, তাদের সেই সব প্রতিষ্ঠানগুলোর কর্মীদের কি অবস্থা। তো এরকম একটা ক্ষেত্রে আসলে এই প্রণোদনাটা, ক্যাশ ট্রান্সফারের প্রণোদনাটা বাড়াতে হবে এবং সেই ক্ষেত্রে নিম্ন আয়ের মানুষ, হ্যাঁ ভেরিফিকেশনের উপায় তৈরি করতে হবে। নিম্ন আয়ের মানুষ যারা ঠিক দরিদ্র নন কিন্তু যাদের আসলে এই মুহূর্তে সংকটে পড়েছেন তাদের কাছেও ক্যাশ ট্রান্সফারের ব্যবস্থা করতে হবে। আমরা যেন এন্টারপ্রাইজকে সহযোগিতা আর মানুষকে ক্যাশ প্রণোদনা এটাকে মানে একত্র করে না ফেলি। অনেক এন্টারপ্রাইজকে সহযোগিতা দিলেও যেটা বলছিলাম তারা নিবেন না ওই ঋণ সহযোগিতা যদি না বাজার ঠিক হয়। জি, ডক্টর মোয়াজ্জেম আপনার কাছে আসতে চাই এবারে। এই যে পরিস্থিতি, সেখানে আগামীকালকে গার্মেন্টস শ্রমিকদের বেতন দেওয়ার ব্যাপারে বিজিএম এর তরফ থেকে আহ্বান জানানো হয়েছে। সামনে আসলে কতদিন পরে গার্মেন্টসগুলো খুলবে বা বিদেশ থেকে আবার অর্ডার পাওয়া বা রপ্তানি কবে হবে সেটা সবকিছু অনিশ্চয়তার মধ্যে। এই যে রপ্তানিমুখী সেক্টরগুলো সেগুলোতেও ঋণ প্রণোদনার কথা বলা হচ্ছে, কিন্তু আসলে ভবিষ্যৎকে এই যে শ্রমিক যারা তারা আসলে ভবিষ্যতে কিভাবে চলবেন, কতদূর তাদের সরকার সহায়তা করতে পারবে বা গার্মেন্টস মালিকদেরই বা কতদূর কি করার রয়েছে? দুটো পাশাপাশি উদ্যোগ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। একটি হলো সরকারের যে 5,000 কোটি টাকার ক্রেডিট লাইন, যেটি 2% সুদে রপ্তানিমুখী শিল্পের শ্রমিকদের বেতন দেওয়ার জন্য দেয়া হয়েছে। এটি উদ্যোক্তারা 3 মাসের জন্য ব্যবহার করতে পারবেন এবং এই টাকাটি তারা শোধ করতে পারবেন আগামী 2 বছরে 18টি কিস্তিতে এবং 2% সুদ সেখানে। সুতরাং সেদিক থেকে শ্রমিকদেরকে তারা যথেষ্টভাবেই মানে এই ধরনের একটি ক্রাইসিস টাইমে যেটি দরকার হয় অর্থ দেয়া বা ওয়ার্কিং ক্যাপিটাল বা ফ্লো অফ ফান্ড যেটি দরকার হয় উদ্যোক্তাদের, সেটি সরকার নিশ্চিত করতে পারছেন। আমরা আশা করছি যে উদ্যোক্তারা, বাকি উদ্যোক্তারাও যারা এখন পর্যন্ত বেতন ভাতা দেননি তারা দিয়ে দেবেন। এক্ষেত্রে কিছুটা কারিগরি সমস্যার কথা বলা হয়েছিল, যে অনলাইন বেসড বা মোবাইল বেসড ফিনান্সিয়াল সার্ভিসে বা ব্যাংকের মাধ্যমে আমরা আশা করবো যে যারা এখনো এই অ্যাকাউন্ট গুলো খোলেননি সেগুলো তারা খুলে ফেলবেন
এবং উদ্যোক্তারা এর মাধ্যমেই অর্থটি দিতে পারবেন। তবে এর পাশাপাশি যেটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে সেটি হলো যে যেরকম ধরনের করোনা পরিস্থিতিতে আমাদের মূল যারা আমদানিকারক দেশ, বিশেষ করে ইউরোপের দেশগুলো বা মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে আক্রান্ত হয়েছে, তাতে সহসা যে এই দেশগুলোতে ভোক্তা পর্যায়ে যথেষ্ট চাহিদার উত্তরণ ঘটবে তা না, বরঞ্চ সেই জায়গাগুলোতেও কর্মচ্যুতি হচ্ছে। তারাও এই মুহূর্তে অনেকটা বাঁচার তাগিদে কোনো রকমই দিনাতিপাত করছেন। ফলে নন ইসেনশিয়াল কনজাম্পশন, বিশেষ করে এই ধরনের কাপড় কেনার মতো জিনিসে ব্যয় করার ক্ষেত্রে আগামীতে তারাও এক ধরনের রিজার্ভ বা সংকোচনমূলক একটা পরিস্থিতির মধ্যে যাবেন তারা। এবং সে কারণে আগামী দিনেও আমাদের রপ্তানি, বিশেষ করে মূল বাজারগুলোতে সহসা যে অনেক উন্নতি হয়ে যাবে তা না। সেই জায়গাটিতে আমরা মনে করি যে আন্তর্জাতিক যে ব্র্যান্ড বায়াররা রয়েছেন তাদের কিছু রেসপন্সিবল বিজনেস প্র্যাকটিস রয়েছে, বিজনেস কন্ডাক্ট রয়েছে, যেটি তারা অঙ্গীকারবদ্ধ যে সাপ্লাই চেইনে শ্রমিকদের যদি ন্যূনতম জীবনের জন্য সহায়তার প্রয়োজন হয় তাহলে তারা সেটি দিতে এগিয়ে আসবেন। আমরা মনে করি যে সাপ্লাই চেইনে আমাদের উদ্যোক্তারা বা শ্রমিকরা যে কাজ করেন সেই জায়গায় ব্র্যান্ড বায়াররা যে সহযোগিতামূলক ভাবে কাজ করে থাকেন, সেখানে তাদেরও আগামী দিনে একটা সহযোগী আচরণের প্রয়োজন রয়েছে। সেটা হতে পারে তাদের অ্যাডভান্স পেমেন্টের ক্ষেত্রে, মানে ভবিষ্যতের অর্ডারের এগেইনস্টে অ্যাডভান্স পেমেন্টের হতে পারে, সেটা হতে পারে তাদের সিএসআর এর অধীনে অনুদান দেবার ক্ষেত্রে, সেটা হতে পারে তারা নিজস্বভাবে ব্যাংক থেকে ঋণ নিয়ে অথবা তাদের সরকারের কাছে ঋণ দিয়ে সেই ঋণগুলো বাংলাদেশ সরকারের মাধ্যমে এই ধরনের উদ্যোক্তাদের কাছে যদি স্বল্প সুদে ঋণ আকারে পৌঁছে দেওয়া যায় তাহলে তারাও আমাদের এই শ্রমিকদেরকে আগামী দিনে রাখতে পারবেন। তবে এটি একটি চ্যালেঞ্জিং সময়, তবে আমরা আশা করি যে উদ্যোগগুলো চলছে তাতে অন্তত কিছুকাল পর্যন্ত স্বস্তিতে থাকবার মতো একটা পরিস্থিতি এখন পর্যন্ত আছে। আমাদের অর্থনীতির সবচেয়ে শক্তিশালী অংশগুলোর একটি ছিল রেমিটেন্স, এবং এর কারণে এই সাম্প্রতিক সংকটে সেটি বড় ধাক্কার মুখে পড়ছে। এর ভবিষ্যৎটা কি, এবং এদেরকে যারা রেমিটেন্স উপার্জন করেছেন এতদিন, যারা কেউ ফিরে এসেছেন, কেউ আটকে পড়েছেন বিদেশে, তাদের পরিবার এখানে রয়েছে, এদের ব্যাপারে বিশেষ নজর দেওয়া প্রয়োজন কিনা এবং সেটি কতদূর উদ্যোগ চোখে পড়ছে আপনার? দুটো পর্যায়ে আমার মনে হয় যে নজর দেওয়া দরকার। এবং তৃতীয় আরেকটি ঘটনা হচ্ছে রেমিটেন্সের এই স্রোত প্রবাহের কারণে। দেখুন, করোনার আগে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতিতে যে জায়গাটিতে আমরা স্বস্তি পর্যায়ে ছিলাম সেটি হলো রেমিটেন্সের একটা সচল প্রবাহ ছিল এবং 2 অঙ্কের ঘরে আমাদের প্রবৃদ্ধি ছিল। এবং গত বাজেটে যেহেতু সরকার ক্যাশ ইনসেনটিভ দিয়েছিলেন, সেটিরও একটা ইতিবাচক প্রভাব আমরা রেমিটেন্স ফ্লোতে দেখতে পাচ্ছি। তো যখন থেকে করোনা আক্রমণ হয়েছে তখন আমরা কিন্তু নেতিবাচক ধারায় চলে গেছে প্রবৃদ্ধি রেমিটেন্স ফ্লোর ক্ষেত্রে, যেটা আমাদের জন্য দুশ্চিন্তার হতে পারে মধ্যমেয়াদে যদি আমাদের সামগ্রিক রিজার্ভের দিক থেকে। তবে এই মুহূর্তে রেমিটেন্স ফ্লোর চেয়েও গুরুত্বপূর্ণ হয়েছে যে এর উপরে নির্ভরশীল যে জনগোষ্ঠী যারা চলে এসছেন এবং যারা ওখানে রয়ে গেছেন। প্রথমত যারা ওখানে রয়ে গেছেন তাদের ক্ষেত্রে আমরা মনে করি যে যারা কন্ট্রাকচুয়াল অব্লিগেশনসে রয়েছেন তাদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় সেই দেশের সরকারগুলোর সঙ্গে আলাপ করা যে তাদের যারা মালিক পক্ষ রয়েছেন তারা যাতে শ্রমিকদের উপযুক্ত মজুরি বা ন্যূনতম যে সেবাগুলো দেওয়ার সেটি যাতে তারা নিশ্চিত করেন। তবে এর বাইরেও কিছু সংখ্যক শ্রমিক আছেন, যেটা আমরা বলে থাকি যে যারা বৈধ কাগজপত্রের অভাবে সেখানে আছেন, যারা বরঞ্চ মানবেতর অবস্থায় অবস্থান করছেন। আমরা আশা করব যে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ব্যাপারেও আলাপ করবেন যে তাদেরকেও যেন সামাজিক সুরক্ষার অধীনে ওই সমস্ত দেশগুলোতে তাদের সহযোগিতা দেওয়া হয়। এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে ভবিষ্যতে করোনা উত্তরকালে এই ধরনের আনডকুমেন্টেড ব্যক্তিদেরকে তারা নিয়ে আসবেন, সেটিও হয়তো একটি যৌক্তিক পদক্ষেপ। এর পাশাপাশি দেশে যে সমস্ত শ্রমিকরা চলে এসছেন তাদের হাতেও হয়তো কিছু পরিমাণ সেভিংস থাকতে পারে, যেটি দিয়ে হয়তো তারা কিছুকাল চলতে পারবেন। কিন্তু তাদের যদি ফেরার উপায় না থাকে এবং দেশে যদি তাদেরকে কাজ খুঁজতে হয় তাহলে তাদের সংসারেও কিন্তু আগামী 2-3 মাস পরে একটি টানাপোড়েন চলবে। সুতরাং সামগ্রিকভাবে আমরা মনে করি যে নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য সিপিডি যে আজকে প্রস্তাব দিয়েছে এরকম একটি ব্যাপক ভিত্তিক কার্যক্রম নেওয়া হলে এই ধরনের জনগোষ্ঠীকেও হয়তো অংশত সেই প্রোগ্রামের অধীনে কিছু সহায়তা দেওয়া সম্ভব হবে। জি, ধন্যবাদ। আমাদের আরো একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, একটু পরে আবার ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক।
শিরশির অনুভূতিকে দ্রুত হার মানান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সঙ্গে 60 সেকেন্ডে কার্যকরী, ক্লিনিক্যালি প্রমাণিত। ডক্টর মোয়াজ্জেম, আপনার কাছে ফিরে আসি। এই করোনা সংকট শুরু হওয়ার বেশ আগে থেকেই আমরা বছরের অর্ধেক সময় এসে বাজেটের যে ঘাটতি সে নিয়ে বিস্তর কথা বলেছি একসময়। এখন যখন এত বড় সংকটের মধ্যে আমরা চলে এসেছি, সেই অর্থ বছরের শেষে এসে আসলে বাজেটের অবস্থায় কি দাঁড়াবে এবং সামনের অর্থ বছরের জন্য যখন আবার বাজেট প্রণয়ন করতে বসবে সরকার, তখন আসলে কি কি তাদের চিন্তা করতে হবে? আমরা দেখেছি ঠিক করোনার ঠিক অব্যবহিত আগে সরকার বাজেটের একটি রিভিশন করেছেন, এডিপির রিভিশন করেছেন, কিন্তু সেই সময়কালে আসলে করোনা পরিস্থিতিকে খুব উপযুক্তভাবে যে বিবেচনায় নেওয়া হয়েছে তা মনে হয়নি, যেটা এখন এই বিবেচনাটি নতুন করে ভাবাচ্ছে সরকারকে। কিন্তু আমরা যেটা শুরু থেকে যেটা দেখে এসেছি এবং কিছুদিন আগে সিপিডির যে এস্টিমেট দিয়েছি যে রাজস্ব ঘাটতির পরিমাণ যে উত্তরোত্তর বাড়ছিল, যেটা প্রায় 1 মাস আগে অর্থাৎ মার্চ পর্যন্ত আমাদের হিসেবে ঘাটতির পরিমাণ ছিল প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো। ফলে এই পরিস্থিতিতে যে প্রজেকশন করা হয়েছিল বছর শেষে মানে বাজেটে যে 40% উপরে প্রবৃদ্ধি রাখা হবে, তার বিপরীতে গিয়ে এখন 8-9% প্রবৃদ্ধি, অথবা এই মাসগুলোতে সেটা আরো কমে যাবে। ফলে এই অর্থ বছরটি এক ধরনের বড় রকমের ঘাটতির মধ্য দিয়ে শেষ হবে এবং সেটা এই মুহূর্তে আসলে সকলে মেনে নিচ্ছেন। প্রশ্নটা আসলে অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে যে ঘাটতির বিষয়টি বাস্তব হলেও মনে করা হচ্ছে যে ব্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে এখনো কিছু পরিবর্তন প্রয়োজন, যেটি আমরা এখন পর্যন্ত উপযুক্তভাবে জানি না সেটি করা হচ্ছে কিনা। আমাদের কাছে মনে হয়েছে যে সংশোধিত বাজেটেরও আরো কিছু পুনর্বিবেচনা দরকার। বিশেষ করে সরকারের যে অবকাঠামো খাতের প্রকল্পগুলো এখন বন্ধ রয়েছে, সেই প্রকল্পগুলো কিন্তু আগামী 1-2 মাসের ভিতরে যে খুব বেশি কাজ হবে তা না, এবং বলা হচ্ছিল প্রায় 30% পর্যন্ত কম কাজ হতে পারে, এমনকি রিভাইজড বাজেটের পরেও। এই টাকাটি কিন্তু এই মুহূর্তে দরকার ছিল সামাজিক খাতে, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমে কিন্তু দরকার ছিল। সেটি আমরা মনে করি যে এই মুহূর্তে করা হচ্ছে বা সেভাবে একটা রিভিশন হবে এই বাজেটের বাকি সময়গুলোর জন্য। তবে আগামী বাজেটের জন্য আমাদের যেটা অনুরোধ থাকবে সরকারের কাছে, অন্যান্য বছরের মতো যেভাবে এক ধরনের একটি উচ্চাভিলাষী রাজস্ব টার্গেট এবং উচ্চাভিলাষী ব্যয়কে প্রক্ষেপণ করে বাজেট ঘোষণা হয়, সেখান থেকে আমার মনে হয় যে উচিত হবে এক ধরনের বাস্তবানুগ বাজেটের দিকে যাওয়া, যেখানে রাজস্ব অনেক সীমিত পরিমাণে হয়তো আদায়ের লক্ষ্যমাত্রা থাকা উচিত এবং ব্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক বেশি সংযত হবার প্রয়োজন হবে। তার কারণ হলো যে সীমিত অর্থ দিয়ে অনেক বেশি বড় চাহিদা মেটানোর একটা চ্যালেঞ্জের ভিতরে আগামী অর্থ বছরে পড়তে হবে, এবং সেদিক থেকে এই অর্থ বছরে যে পরিমাণ বাজেট ঘাটতি দাঁড়াবে, আগামী অর্থ বছরে এই ঘাটতি আরো বেশি পরিমাণে হয়তো প্রক্ষেপণ করার প্রয়োজন রয়েছে এবং সেটাই বাস্তব। আমরা মনে করি যে সরকার আর উচ্চ পরিমাণে হয়তো বাজেট ঘাটতিকে মাথায় নিয়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যৌক্তিক একটি লক্ষ্যমাত্রা ঠিক করে ব্যয় ব্যবস্থাপনাকে সীমিত করবেন এবং যে সমস্ত অযৌক্তিক ব্যয় রয়েছে, বিভিন্ন ধরনের কর্পোরেশনের পিছনে ব্যয়, বিভিন্ন ধরনের সাবসিডি কেনা, সাবসিডি দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু অযৌক্তিক জায়গা রয়েছে, বিভিন্ন শেয়ার কেনার ক্ষেত্রে অযৌক্তিক ব্যয়ের কথা আমরা বলেছি সিপিডি থেকে। এই জায়গাগুলো থেকেও যদি সরকার নিজেকে বেরিয়ে আনতে পারেন, তাহলেও কিছু অর্থ সাশ্রয় হতে পারে, যেগুলো আসলে অন্যান্য সামাজিক খাতে বিশেষ করে স্বাস্থ্য খাতে ব্যাপকভাবে বাড়ানোর প্রয়োজন হবে এবং সামাজিক নিরাপত্তা খাতে ব্যাপকভাবে আগামী অর্থ বছরে বাড়ানোর প্রয়োজন হবে। পাশাপাশি বিভিন্ন ধরনের রাজস্ব প্রণোদনারও প্রচুর চাহিদা থাকবে। ভ্যাটে কিছু সুবিধা দেওয়া, কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে কিছু ইনস্টলমেন্টের সুবিধা দেওয়া, বিভিন্ন ধরনের অ্যাডভান্স ইনকাম ট্যাক্সে কিছু সুবিধা দেওয়া, সেগুলোও কিন্তু যৌক্তিকভাবে করার প্রয়োজন হবে। মোট কথা অনেক বেশি ব্যয়ের চাহিদা থাকবে, তার বিপরীতে কিন্তু আয়ের পরিস্থিতি খুব স্বাভাবিক পর্যায়ে থাকবে না। সুতরাং এরকম একটি জায়গায় সীমিতভাবে লক্ষ্যমাত্রা ঠিক করে ব্যয় ব্যবস্থাপনাকে উপযুক্ত করে অযৌক্তিক ব্যয়কে সীমিত করে যৌক্তিক জায়গাগুলোতে যাতে অর্থ ব্যবহার করা যায়, ট্রান্সফার করা যায়, সেরকম একটি রাজস্ব কাঠামো এবং ব্যয় কাঠামো সরকারের চিন্তা করা উচিত। জি, ডক্টর নাজনীন, আপনার কাছে ফিরে আসি।
এই যে পরিস্থিতি, সেখানে অনেক আন্তর্জাতিক সংস্থার তরফ থেকে বলা হচ্ছে যে আমাদের জিডিপি 3-এ নেমে আসতে পারে। তার আসলে বাস্তব প্রভাবটা কি পড়বে আমাদের অর্থনীতির উপর? এবং অনেক ক্ষেত্রে বৈদেশিক ঋণের কথা বিভিন্ন দেশ ভাবছে, IMF বলুন, ওয়ার্ল্ড ব্যাংক, তারাও এ নিয়ে কথা বলেছে। বাংলাদেশের সে নিয়ে ভাবা উচিত কিনা, বা বাংলাদেশ সরকার এখন পর্যন্ত সে ব্যাপারে কোনো ইঙ্গিত দিয়েছে কিনা? দেখুন, জিডিপি কমে আসবে তার প্রভাব সেটা না, মানে আমাদের অর্থনীতিতে প্রভাব পড়ছে বলেই জিডিপিটা কম হবে সেটা আমাদের কিন্তু ইতিমধ্যে আমাদের মাননীয় অর্থমন্ত্রীও কিন্তু বলেছেন যে আমাদের প্রবৃদ্ধি কম হবে জিডিপির, এবং ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে এটা 3% নেমে আসতে পারে, যেটা গত বছর 8.2% ছিল। এখন এটা 3-এ নামবে কি কততে নামবে সেটার চেয়েও বড় কথা হচ্ছে এটা নামবে এই কারণে যে আমার জিডিপির মধ্যে যা কিছু উপাদান থাকে, আমার রপ্তানি বলি, আমার কনজাম্পশন বলি, মুহূর্তে উৎপাদন বলি, সবকিছু স্থবির হয়ে আছে, এবং এই কারণে সরকারের স্পেন্ডিং বলি, ইনভেস্টমেন্ট বলি, সব দিকে। সুতরাং জিডিপি যে কমবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং সেটা কতখানি কমে সেটা নির্ভর করবে আসলে কতদিন পর্যন্ত এই প্রভাবটা থাকে, এবং অর্থনৈতিক স্থবিরতার কারণে কত এই বিভিন্ন কার্যক্রম বন্ধ থেকে আমাদের ক্ষতিটা কতখানি হয়। তো এই পরিস্থিতিতে আসলে আমরা যেটা খুব স্পষ্টভাবেই বুঝতে পারছি যে আমাদের রেভিনিউর যে আয়, সেটা যেহেতু সরকারের রাজস্ব আয় কম হবে, এবং যেহেতু অনেক ধরনের ব্যয়ের খাত বাড়ছে, এবং আমার এই জিডিপির প্রবৃদ্ধি যেহেতু কম, আমাকে আসলে বিভিন্ন জায়গায় লোনে যেতে হবে। এবং ইতোমধ্যে যতদূর জেনেছি যে ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর কাছ থেকে বেশ কিছু লোনের আশ্বাসও পাওয়া গেছে, বা পাওয়া যাবে সেই লোন, এবং এটা এই মুহূর্তে আসলে আমাদের জন্য দরকার। তবে বুঝতেই পারছেন যে এটা আমাদের যেটা অনেক দিনের প্র্যাকটিস ছিল, যে আমরা কিন্তু বৈদেশিক সাহায্যের উপরে নির্ভরশীলতা কমিয়ে এনেছিলাম। এখন এই নতুন করে নির্ভরশীলতা আগামীতে এই যে ঋণ ফেরত দেওয়া, এবং বাংলাদেশ যেহেতু নিম্ন মধ্য আয়ের দেশ, এখন কিন্তু ইন্টারেস্ট রেটও বেশি, তবে আমাদেরকে এই জরুরি অবস্থার কারণে আমি মনে করি যে ইন্টারেস্ট রেটের ব্যাপারে আমরা যথেষ্ট নেগোশিয়েট করা উচিত, এবং এই মুহূর্তে যেহেতু অর্থনীতিকে টিকিয়ে রাখতে হবে, সুতরাং ঋণ করে হলেও আমাদের অর্থনীতিকে টিকাতে হবে, এবং আমি মনে করি সেই পদক্ষেপই সরকার নিচ্ছে। তো এই ওভারঅল যে অর্থনৈতিক মন্দায় যা হয় আর কি, একটা অর্থনীতি সংকুচিত হয়ে আসে, এবং এখানে চাহিদা আর যোগান দুইটারই সমস্যা। এবং এই কারণেই আমার কাছে আরেকটা জিনিস মনে হয়, যেটা খুব একটা আলোচনা হচ্ছে না, যে আমাদের একটা প্রতিজ্ঞা হওয়া উচিত আগামী 1 বছরের জন্য আমরা যেখানে যে যা কিছু কেনাকাটা করি, এটা যেন আমরা দেশীয় জিনিস কিনি। আমাদের কনজাম্পশন গুড থেকে শুরু করে জামা কাপড়, বিস্কিট, এনিথিং, আমরা যত বেশি দেশীয় পণ্য কিনবো, এখন মানুষের হাতে তত টাকা যাবে, টাকার সার্কুলেশন হবে, এবং সেইটা দিয়ে কিন্তু অর্থনীতির চাকাটা ঘুরবে। এবং সরকারি ব্যয়ের ক্ষেত্রেও মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে অর্থনৈতিক চাকা ঘোরাতে সরকারি ব্যয় এমন ভাবে করা হবে যেখানে কর্মসংস্থানটা ভালো হয় সাধারণ মানুষের, এবং সেক্ষেত্রে সরকারি ব্যয় ও কিছু কিছু জায়গায় যদি যেটা অপ্রয়োজনীয় ব্যয় আমি বলবো, অনেক ক্ষেত্রে আছে, যেমন ধরেন বাজেটে আমি প্রতি বছর জেন্ডার বাজেট নিয়ে আমরাই কথা বলি, কিন্তু এই বছর সেটার যে প্রিন্টিং কস্ট, এরকম অনেক জায়গা আছে সেই বইটা হয়তো অত মোটা করে ছাপালাম না, চাইল্ড বাজেটটা হয়তো আমরা ছাপালাম না, এরকম বিদেশ ভ্রমণ বিভিন্ন সরকারি কর্মকর্তাদের, এরকম বিভিন্ন জায়গায় আসলে আমরা সাধনের সুযোগ রয়েছে। জি, একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। ডক্টর মোয়াজ্জেম, যদি আপনার আর কিছু যোগ করার থাকে, বিশেষ করে একেবারে প্রান্তিক পর্যায়ে আসলে আমাদের জীবন ব্যবস্থায় বা আমাদের খরচ করার যে ধরন, তাতে পরিবর্তন কি কি করা প্রয়োজন? দেখুন, এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে সাধারণ মানুষের যে ন্যূনতম প্রয়োজন সেটাই মিটিয়ে তারা যাতে ক্ষুধার্ত না থাকেন, এবং দারিদ্র্যের নিচে যাতে বড়ভাবে কোনো পতন না ঘটে সেটিকে ঠেকানো, এটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সকল পর্যায়ে সেটি দেখা। কেননা গত 10 বছরে আমাদের যে বড় অর্জন দারিদ্র্যের ক্ষেত্রে, আমরা যে একটা বড় রকমের উল্লম্ফন হয়েছে বেরিয়ে আসার, এই জনগোষ্ঠী কিন্তু দারিদ্র সীমার যে খুব উপরে উঠে গেছে তা না, তারা ঠিক দারিদ্র সীমার কিছুটা উপরে আছে, এবং এখন যে পরিস্থিতি তাতে যদি এটিকে ঠিক মতো সামাল না দেওয়া যায়, তাহলে এই জনগোষ্ঠীর একটা বড় অংশ আবার দারিদ্র সীমার নিচে পড়ে যেতে পারে। আমাদের দুশ্চিন্তা হচ্ছে ওখানেই যে এই বড় অর্জনগুলো যাতে এরকম একটি ঘটনাকে যদি উপযুক্তভাবে সামাল না দেওয়া যায়, তাহলে অনেক জায়গায় আমরা আগামী দিনে আবার পিছিয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। আমরা আজকে যদিও আলাপ করেছি অর্থনীতি নিয়ে, কিন্তু একই সাথে মনে রাখা দরকার যে স্বাস্থ্য ঝুঁকি নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা যতটা দুর্বল হব,
অর্থনৈতিক সমস্যার গভীরতা কিন্তু তত বিস্তৃত হবে, সেটি কিন্তু আমাদের মনে রাখা দরকার। সুতরাং স্বাস্থ্যগত বিষয়গুলোকেও কিন্তু সমভাবে প্রাধিকার দেওয়ার প্রয়োজন রয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই, ডক্টর নাজনীন আহমেদ এবং খন্দকার গোলাম মোয়াজ্জেম। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি আজকের মতো।